তোমাদের যেটা 2 নম্বর চ্যাপ্টার আছে সায়েন্সের, এটার থেকে তোমাদের টোটাল 6 মার্ক আছে, ঠিক আছে? তো এটার মধ্যে 1+1 দুইটা এমসিকিউ আছে, আর 2+2 আছে। এর মানে টোটাল হিসাব করবে তো 2 2 4 2 6, 6 মার্ক, 6 মার্ক আছে। তো দেখো, কিছু জিনিস তোমাদের ক্লিয়ার করতে চাই আমি, যেটা তুমি এক্সামে কনফিউশন না হয়, এমসিকিউ আসুক বা লং কোশ্চেন আসুক। যেমন তোমার পিএইচ স্কেলটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু ম্যাটার, এটা তোমাকে ভালোভাবে দেখতে হবে। তো দেখো, পিএইচ স্কেল মানে কি? আমরা জানি যে এমন একটা স্কেল যেটার মধ্যে একটা সলিউশন এটা কতটা অ্যাসিডিক বা কতটা বেইজ আছে, মানে কতটা অ্যাসিড আছে, আম্লিক আছে, কতটা ক্ষারকীয়, এটা মাপতে পারি। তো পিএইচ স্কেলের মান যেটা থাকে, এই স্কেলের মান 0 থেকে 14 পর্যন্ত থাকে, ঠিক আছে? আর মাঝখানে যেটা থাকে ভ্যালুটা 7 থাকে। এই 7 ভ্যালুটাকে আমরা বলি নিউট্রাল ভ্যালু বা প্রশম ভ্যালু, যেখানে এটা অ্যাসিডিকও না, আম্লিকও না, ঠিক আছে? এরপরে 7 থেকে নিচে যে ভ্যালুগুলো হয়, যেমন 6.9, 6.8, বা তুমি 6 7, ঠিক আছে? মানে 7 থেকে নিচে হতে হবে, 6.9 থেকে তুমি নিতে পারো। এরপরে আপ টু 0, মানে 3 4 5 যে কোনো হতে পারে। এইগুলো ভ্যালু যদি হয় তো এটাও বলবো অ্যাসিডিক, ঠিক আছে? আর আমরা জানি 7 থেকে যদি উপরে হয় তো এটা কি হবে? 7 8 9 10 11, বা তুমি 7 থেকে যদি উপরে শুরু করো 7.1, 6 পয়েন্ট, ঠিক আছে? 7 থেকে উপরে মানে 7.1 থেকে তুমি শুরু করতে পারো, নিচে বললে 6.9 তোমরা অ্যাসিডিক বলবে। আর এদিকে গেলে কি হবে? এটা ক্ষারকীয় বা বেস হবে, 7.1 থেকে শুরু করে 14 পর্যন্ত হাইয়েস্ট, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, এই যে 0 থেকে, মানে এই যে 7 থেকে এইদিকে যত যাবে না, যত বাড়বে, এর মানে যত ভ্যালু কম হবে, মানে যত যেমনি 0 আছে এখানে, তো 0তে সবচেয়ে বেশি এটা অ্যাসিডিক হবে। কোনো সলিউশন 0তে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে। এরপরে 1 2 3 ধীরে ধীরে এটা ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে? কিন্তু বাড়বে এই দিকে, এটা মনে রাখবে, ডান দিকে গেলে এটা বাড়বে। তো এটা আমি নিচে লিখে রেখেছি, যেদিকে এরো মার্ক দিয়েছি। আম্লিক ধর্ম বাড়ে, তোমরা যদি খেয়াল করো, আম্লিক ধর্ম বাড়ে এদিকে গেলে, আর ক্ষারকীয় ধর্ম রাইট সাইডে গেলে, মানে 14 দিয়ে গেলে, 7 থেকে এদিকে গেলে। তো জিনিসগুলো তোমরা ক্লিয়ার করো, সোজা জিনিস, জাস্ট একটু বুঝতে আছে। এখন দেখো ফ্রেন্ডস, একটা কিছু অ্যাসিডের নাম তোমরা নিশ্চয়ই জানো। অ্যাসিড চিনতে হলে আমরা H+ দেখবো, যে হাইড্রোজেন যদি আসে, যেমনি আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটাও একটা অ্যাসিড, ঠিক আছে? এরপরে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমার এরপরে H2SO4 সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে? আরও মেথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড অনেক আছে। এরপরে বেস বলতে তার সঙ্গে OH গ্রুপ থাকবে, OH- গ্রুপ, ঠিক আছে? অ্যাসিড বললে H+, আর বেস বলবে বা ক্ষার বললে বাংলায় বলে যদি OH-। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ক্ষার। এখন দেখো ফ্রেন্ডস, এটা আমি যেটা তোমাকে শর্টকাট বললাম, যে এটা গ্রেটার দেন, যে ভ্যালুটা 7 থেকে বড় থাকবে, তো এটা কি হবে? এটা অবভিয়াসলি বেস বা ক্ষার হবে। তো এটাকে আমি অ্যালকালাইনও বলতে পারি, ঠিক আছে? আর 7 যদি ভ্যালুটা আহ, মানে 7 থেকে, ঠিক আছে, এটা কি বললাম? হ্যাঁ, 7 থেকে যদি বড় হয় তো অ্যালকালাইন, আর ভ্যালুটা যদি 7 থেকে ছোট হয়, ঠিক আছে, 7 থেকে যদি ছোট হয় তো কি হবে? অ্যাসিড হবে, আমি বললাম। এখন দেখো, এটা জিনিস বলছি যে হাইড্রোজেন H+ আয়ন, মানে এটাকে হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়নও বলতে পারো। তো বলতে পারো যে হাইড্রোজেন আয়নের গাঢ়তা যত বৃদ্ধি পাবে, পিএইচ এর মান ততই হ্রাস পায়। এর অর্থটা কি দেখো, যে হাইড্রোজেন H+ আয়নের গাঢ়তা যত বৃদ্ধি পেল, এর মানে H+ আয়নের গাঢ়তা মানে কি? H+ কার সঙ্গে লাগে? অ্যাসিডের সঙ্গে। এর মানে ইনডাইরেক্টলি বলছে তোমাকে H+ না বলে, বা হাইড্রোনিয়াম আয়ন বলতে পারে, এটা না বলে তুমি দেখতেই বুঝবে যে H আছে মানে কি, এটা অ্যাসিড আছে, যেমন HCl, ঠিক আছে? তো এটার H+ আয়নের গাঢ়তা যত বৃদ্ধি পাবে, অত কি হবে? পিএইচ এর মান ততই হ্রাস পাবে। কেন উল্টা দেখো, হাইড্রোজেন আয়নের মান কখন বৃদ্ধি পাবে? যখন এই দিকে ভ্যালুটা যাবে, এর মানে একদম 0তে আছে তো সবচেয়ে হাইয়েস্ট আছে। তো এখন যদি 7 আছে, মানে 7 আছে ভ্যালু নিউট্রাল, এরপর যদি তুমি অ্যাসিড খুঁজো তো 6 হবে, 5 হবে, 4 হবে, 3 হবে। এর মানে যদি সংখ্যাগুলো দেখো, এই যে পিএইচ স্কেলের সংখ্যাই দেখতে লাগে, তো এই সংখ্যাগুলো পিএইচ এর কি হচ্ছে? একদম কমছে। এর মানে কি বলতে পারো, যে সংখ্যা কমছে মানে পিএইচ এর মান কমছে। তো হাইড্রোজেন আয়নের গাঢ়তা যখন বৃদ্ধি পাচ্ছে, এদিকে যাচ্ছে তো গাঢ়তা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পিএইচ এর মান তো কমছে না। পিএইচ এর মান বলতে এই যে মানগুলা 1 2 3 4, এগুলো পিএইচ এর মান। তো পিএইচ এর মান মানে যত ছোট সংখ্যা, পিএইচ এর মান তত কম। তো হাইড্রোজেন আয়নের গাঢ়তা বৃদ্ধি পেলে পিএইচ এর মান ততই হ্রাস পায়। আর উল্টাটা, যে হাইড্রোজেন আয়নের যদি গাঢ়তা হ্রাস হ্রাস পায়, বৃদ্ধি পায় তো এইদিকে, যদি এইদিকে যায় হাইড্রোজেন, তো কি হবে? এটা হ্রাস পাবে না, এদিকে তো অ্যাসিডিক হবে। তো হাইড্রোজেন আয়নের যদি গাঢ়তা হ্রাস পায়, তখন কি হবে? পিএইচ এর মানটা বাড়বে, কারণ যত বড় ভ্যালু হবে অত হাইড্রোজেন কম হবে, কারণ অ্যাসিডিক থাকবে না। আর ভ্যালু বড় যদি হয়, ধরে নাও 12 13, তো এগুলো কি হবে? পিএইচ যেটা আছে তার মানটা বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে কিন্তু, ক্লিয়ার থাকতে হবে। অ্যাসিড আর যেটা পিএইচ স্কেলে বলতেছিলাম আমি, অ্যাসিড বেসের, যে অ্যাসিড বেশি H+ আয়ন উৎপন্ন করবে, এটাকে বলে স্ট্রং অ্যাসিড বা তীব্র অম্ল, ঠিক আছে? আর যে অ্যাসিড কম H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে, তাকে মৃদু অম্ল বা উইক অ্যাসিড বলা হয়। তো স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডটা মনে রাখবে। যদি অ্যাসিডটা বেশি H+ আয়ন উৎপন্ন করছে তো এটা স্ট্রং বা তীব্র, আর যদি অ্যাসিডটা কম H+ আয়ন উৎপন্ন করছে বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করছে, তবে এটা মৃদু। তো দেখো এক্সাম্পল, যেমন HCl, এটা স্ট্রং অ্যাসিডের এক্সাম্পল। তো কেন এটা স্ট্রং অ্যাসিড? কারণ হাইড্রোজেনকে যদি আমরা রিয়াকশন করাই, ঠিক আছে, বিক্রিয়া করাই, তখন এটা হাইড্রোজেন আয়ন
হাইড্রোজেন আয়ন আর ক্লোরিন আয়নে পৃথকভাবে মানে এটা পৃথক হয়ে যায়, ঠিক আছে? HClটা হাইড্রোজেন আর ক্লোরিন আয়নে পৃথক হয়ে যায়, ঠিক আছে? তো আর যেটা উইক অ্যাসিড থাকে না, এটা যেমন এই যে CH3COH, যাকে অ্যাসিটিক অ্যাসিড বলে বা ভিনিগার বলে এটাকে, CH3COH, এটাকে যদি আমরা করি তখন এটাও কি হবে, পৃথক হবে, ডিসোসিয়েট হবে, কিন্তু এটা H প্লাস হবে আর CH3CO ডাবল মাইনাস হবে, কিন্তু ডিসোসিয়েট হওয়ার পরেও কি হবে, এটা আবার মানে চেষ্টা করবে যেটা পুনরায় যেমনি এই যৌগ বনে যাওক, আবার ঘুরে এটা হতে চাইবে, ঠিক আছে? এর জন্য উইক অ্যাসিডের টেন্ডেন্সিটা, প্রবণতাটা কম থাকে, যে ওর যেটা পৃথকীকরণ এই যে স্টেজ, এটাকে ধরে রাখতে পারবে, এটাকে ধরে রাখতে পারে না, ঠিক আছে? পুনরায় ও ফিরে আগের অবস্থায় ফিরে আসতে চায়। যেমন HCl ধরে নাও 10 মোল যদি নিলে, তুমি 10 মোল সাপোজ নিলে, মোল তোমরা বুঝো, আই থিঙ্ক ক্লাস 9 আমরা করেছি। HCl যদি 10 মোল নেও কোনো পাত্রে, তো এখানে কি হবে, 10 মোলের যেটা ডিসোসিয়েট হবে, তো দুটোটা 10 মোল সমানে হবে, কিন্তু এটা যেটা হবে, যেটা 10 মোল যদি তুমি নেও, তো সাপোজ 7-8 মোল তোমার এখানে থেকেই যাবে, খালি 2 মোল এক বা এক এক করে এরকম ডিসোসিয়েট হবে, পুরোপুরি হবে না, ঠিক আছে? পুরোপুরি এটা পৃথকীকরণ হবে না। তো এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড। এরকম যেরকম তীব্র অম্ল আর মৃদু অম্ল বা স্ট্রং অ্যাসিড বা উইক অ্যাসিড থাকে, এরকম স্ট্রং বেস আর উইক বেস থাকে, মানে উম, মানে স্ট্রং বেস মানে তীব্র তোমার ক্ষার আর মৃদু ক্ষার। তো তীব্র ক্ষার হচ্ছে যে ক্ষারটা এইটাই মতো পুরাপুরি পৃথক হতে পারে, যেমন এক্সাম্পল আমি দিচ্ছি NaOH, ঠিক আছে? তো যে ক্ষার বেশি পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, এটা ঠিক আছে, এটা স্ট্রং বেস হবে বা তোমার তীব্র ক্ষার। আর যেটা কম পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, এটা মৃদু ক্ষার, ঠিক আছে? তো NaOH এটা একটা স্ট্রং ক্ষারের উদাহরণ, আর মৃদু ক্ষারের উদাহরণ হচ্ছে NH4OH। এরকম দেখো স্ট্রং অ্যাসিডের আরো কিছু এক্সাম্পল আছে, যেমন স্ট্রং অ্যাসিড HCl আছে, H2SO4, সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, HNO3। এরকম মৃদু অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে H2CO3 বা কার্বনিক অ্যাসিড বলে এটাকে, বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড HF, ঠিক আছে? তো এইগুলা কিছু, তো আই থিঙ্ক এই কনসেপ্টটা তোমার জানা যাওয়াটা ভালো, যদি এক্সাম এখান থেকে কোশ্চেন আসে তো পারবে। কিছু পিএইচ এর বিষয় পড়ো তোমার বইয়ে, যেমন পাকস্থলীর রসের পিএইচ দেওয়া আছে 1.2, মনে রাখবে পাকস্থলীর রস যেটা অ্যাসিডিক 1.2, ঠিক আছে? লেবুর রস 2.2, ঠিক আছে? এর মানে সব এরা সাতের নিচে, মানে অ্যাসিডিক। বিশুদ্ধ জল এবং রক্ত যেটা, এটা 7, মানে এটা নিউট্রাল, প্রশম, ঠিক আছে? না অ্যাসিড না ক্ষার, মনে রাখবে কোনটা কি। বিশুদ্ধ জল আর রক্ত যেটা, এটা 7 রেঞ্জের মধ্যে আছে। তো মনে রাখবে ব্লাড যেটা, মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়, ঠিক আছে? এটার পিএইচ 10, মানে এটা ক্ষারের মধ্যে পড়ে, মনে রাখবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড, অবভিয়াসলি NaOH আছে, তোমরা বুঝছো এটা, যে NaOH মানে কি, এটা ক্ষার হবে, মানে এটা 14 আছে। তো এটা মনে রাখবে যে কার কোনটা আছে, কত আছে, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা পড়বো কিছু ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের দেহ 7.0 থেকে 7.8 পিএইচ সীমার মধ্যে জীবন ধারণ থাকে। তো আমাদের দেহের পিএইচ কত, 7.0 থেকে 7.8, মানে তোমার মোটামুটি বেস যেটা ক্যাটাগরি ক্ষারের মধ্যে পড়ে গেছে। 7 মানে নিউট্রাল, ঠিক আছে? রক্ত ছিল তোমাদের একটু আগে পড়লাম, বিশুদ্ধ জল আর রক্ত ছিল পুরোপুরি 7, ঠিক আছে? এটা মনে রাখবে। এখন দেখো বৃষ্টির জলের পিএইচ 5.6 থেকে কম হলে তাকে অম্লবৃষ্টি বলে। তো বৃষ্টির জল কখন অম্লবৃষ্টি বলে, যখন বৃষ্টির জলের পিএইচ মান 5.6 থেকে কম হয়, ঠিক আছে? যখন অম্লবৃষ্টির জল প্রবাহিত হয়, এই যে 5.6 পিএইচ যেটা আছে, এই জলটা যখন হলো, তো বৃষ্টিপাত হলো, তখন বৃষ্টির জল প্রবাহিত হয়ে নদীতে পড়ে, তখন নদীর জলের পিএইচ হ্রাস পায়। কেন নদীর জলের পিএইচ হ্রাস পায়? কারণ নদীর জলের আগে থেকে পিএইচ মান কিছু না কিছু হবে, এখন এই যে ভ্যালু 5.6টা তার সঙ্গে যোগ হবে, এর মানে ভ্যালুটা বাড়বে। আর আমরা একটু আগে বুঝালাম তোমাদের, যে যত বেশি ভ্যালু বাড়বে, মানে বড় ভ্যালু হবে, 14 এর দিকে যাবে, অত বেশি পিএইচ হ্রাস পাবে, ঠিক আছে? যদিও তার অ্যাসিডিটিটা কমবে, কারণ 5.6 মানে তো বাক্কা অ্যাসিডিক ছিল, এদিকে যাবে তো নদীর জলের সঙ্গে মিলবে, তো আরো ভ্যালু বাড়ে যাবে, মানে 10, 13, 12 এরকম যাবে, তো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমবে, কিন্তু আলটিমেটলি পিএইচটা বাড়ে যাবে, ঠিক আছে? এর জন্য জলজ প্রাণীর জীবন বিপন্ন হবে, জলজ প্রাণী বাস করছে, মাছ উচেরা ক্ষতি হবে, ঠিক আছে? এখন দেখো এখানে একটা দিয়েছে অন্যান্য গ্রহ, বলেছে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিড যেটা আছে, এটার কি ঘন সাদা এবং হলদে ধোঁয়ার দ্বারা তৈরি, এই গ্রহে জীবের অস্তিত্ব সম্ভব আছে, ঠিক আছে? তো এটা সালফিউরিক অ্যাসিড যেটা আছে, এটা শুক্র গ্রহের বায়ুমণ্ডলে পাওয়া যায়, মনে রাখবে, ঠিক আছে? এখন দেখো আহ, কিছু জিনিস নিচে দেখো, যেমনি পাকস্থলী যেটা আছে আমাদের, এটা আমি জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ঠিক আছে? এখন বলেছে যে কোনো সময় কি হয়, আমাদের অপচ হয়ে যায়, ঠিক আছে? মানে আমাদের অজীর্ণতা দেখা যায়, এখানে বলেছে যে অজীর্ণতার সময় পাকস্থলী অতিরিক্ত পরিমাণে অম্ল উৎপন্ন করে, আমাদের পেট কোনো সময় নষ্ট হয়ে যায় বা অ্যাসিডিটি হয়ে যায়, ডাইজেস্টিভ হয় না, ডাইজেশন হয় না, তখন কি হয়, অতিরিক্ত পরিমাণে যেটা আমাদের HCl যেটা আছে, এটা পাকস্থলী রিলিজ করে, ঠিক আছে?
তো তখন কি হয়, আমাদের জ্বালা যন্ত্রণা হয়, কারণ আগের থেকে HCl আছে পেটের মধ্যে, আরো এক্সট্রা রিলিজ হচ্ছে যখন ইনডাইজেশন হচ্ছে, যখন বদহজমি হচ্ছে, তখন তখন কি আমরা এটা কমাবার জন্য ওষুধ খাই উপরের থেকে, অ্যান্টাসিড খাই, ঠিক আছে, অম্লনাশক বা অ্যান্টাসিড নেই উপরে ট্যাবলেট ধরে নাও। তো বলছে এই অম্লনাশনগুলো অতিরিক্ত অম্লকে প্রশমিত করে, মানে এক্সট্রা যেটা অ্যাসিড হয়ে গেছে এটাকে কন্ট্রোল করে, এই উপরে থেকে যেটা নেই আমরা অ্যান্টাসিড বা অম্লনাশক। এই উদ্দেশ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা একটু আগে পেয়েছিলাম মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়ার নাম কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে MgOH2 বলতে পারো, ঠিক আছে, নামক মৃদু ক্ষারটি প্রায়শই ব্যবহৃত হয়। তো কোন অ্যান্টাসিডটি প্রায় ব্যবহৃত হয়? তো এটা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মনে রাখবে তোমরা। এটা 10 ছিল পিএইচ, আমরা পেয়েছিলাম একটু আগে। তোমরা যদি পিএইচ চার্টটা দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া 10 ছিল, ঠিক আছে। এখন দেখো পিএইচ এর পরিবর্তন দাঁত ক্ষয়ের কারণ। তো মুখগহ্বরের মুখের মধ্যে যেটা পিএইচ এর মান 5.5 থেকে যদি কম হয় তখন দাঁতের ক্ষয় আরম্ভ হয়। তো মনে রাখবে দাঁতের ক্ষয়। আর বৃষ্টির জলে পিএইচ 5.6 থেকে কম ছিল, তখন আমরা বৃষ্টি, এটা ছিল 5.5 থেকে কম, দাঁতের ক্ষয় আরম্ভ হয় তখন। ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি দাঁতের এনামেল, মানে দাঁতের উপরে মসৃণ কঠিন আচ্ছাদন, যেটা দাঁত আছে হোয়াইটিশ, যেটা দাঁত তোমরা দেখছো 32টা, ঠিক আছে। তো ওইটা বলছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে নির্মিত এটা, ঠিক আছে, মনে রাখবে। আমাদের দেহ কঠিনতম পদার্থ, সবচেয়ে শক্ত পদার্থ দেহের, এটা জলে দ্রবণীয় নয়, জলে এটা দ্রবণীয় নয়, সলিউবল না। কিন্তু মুখগহ্বরে পিএইচ 5.5 থেকে কম হলে এটা ক্ষয়ভবন হয়। এটা কি হয়? ক্ষয়ভবন হওয়া শুরু, ক্ষয় হওয়া শুরু করে 5.6 কম হলে। আহারের পর আমাদের মুখে শর্করা এবং খাদ্যকণিকা থেকে যায়। ভাত খাওয়ার পরে রাত্রে আমাদের মুখে, ঠিক আছে, টুকরা-টুকরি থেকে যায় ওইটাই। মুখগহ্বরস্থ ব্যাকটেরিয়া পচন ক্রিয়ার মাধ্যমে এগুলো থেকে অম্ল সৃষ্টি করে। তো ব্যাকটেরিয়াগুলো এগুলা থেকে কাম শুরু করে দেয়, আমরা যখন ঘুমায় পড়ি তখন এগুলা কাজ শুরু করে দেয়। এরা কি করে? অম্ল সৃষ্টি করে এটার থেকে টানে, টানে, ঠিক আছে? এটা প্রতিরোধ করার সর্বোত্তম উপায় হচ্ছে খাদ্য গ্রহণের পর মুখগহ্বর পরিষ্কার করা। মুখ পরিষ্কার করি, দাঁত পরিষ্কার করার জন্য টুথপেস্ট, আর যেটা সাধারণত ক্ষারকীয় হয়। টুথপেস্ট কেন ব্যবহার করে? কারণ টুথপেস্টটা ক্ষারকীয়। তো যেটা তার অ্যাসিডিক গুণটা যেটা আছে ব্যাকটেরিয়ার, এটা নষ্ট করবে। সো দেখো ক্ষয় রোধ করে। এরপরে দেখো মৌমাছির দংশনের ফলে শরীরে অম্ল ঢোকে। মৌমাছির শরীরে কি থাকে? অম্ল থাকে, অ্যাসিড থাকে। এটা ঢুকিয়ে দেয় যখন ওরা ডাঙ্ক মারে আমাদেরকে, কাটে তখন, ঠিক আছে? তখন জ্বালা যন্ত্রণা হয়। দংশিত জায়গাটার উপর একটা মৃদু ক্ষার, তখন আমরা মৃদু ক্ষার দেই যদি, যেমন বেকিং সোডা যদি উপরে লাগিয়ে দিই তখন, তো ব্যথার উপশম হয়, ঠিক আছে? তো মৌমাছির দংশনের ফলে কোন অ্যাসিড হয়? তোমরা এটা নিশ্চয়ই, আমি আগের ভিডিওটা দিয়েছিলাম। আগের ভিডিওটা দেখে নিও, বলেছিলাম এগুলাতে। এবং বিছুরি দংশন, বিছু যদি কোনো দংশন দেয়, বিছুতে কি থাকে? মিথানিক অ্যাসিড থাকে, ঠিক আছে? তারা দংশন যখন করে, তো এর ফলেও যন্ত্রণা হয়। আমরা কি করি? জেনারেলি যেটা, যেখানে সুং ফুটা, মানে যেখানে কামড়েছে এখানে পাহাড়ি পালং গাছের এক ধরনের আগাছা যাকে বলা যায়, এটা ঘষে দেওয়া হয়, ঠিক আছে? তো পাহাড়ি পালং গাছের পাতা ঘষে দেওয়া হয় যখন মিথানিক অ্যাসিড ঢুকে বিছুয়ে কামড় দেয় তখন, ঠিক আছে? খেয়াল করো ফ্রেন্ডস, বলছে তীব্র ক্ষার, স্ট্রং অ্যাসিড কখন হবে? যখন যত তার পরিমাণ, আমরা পিএইচ স্কেলে দেখেছিলাম যে পিএইচ স্কেলে যত ভ্যালুটা কম দিকে যাবে, মানে জিরোর দিকে হবে, অতটা কি হবে? এটা অ্যাসিডিটি বাড়বে। আর 14 দিকে গেলে কি হবে? ক্ষারটা বাড়বে। মানে এটা অত বেশি স্ট্রং বেস হবে, আর এটা অত বেশি স্ট্রং অ্যাসিড হবে, ঠিক আছে? তো আমাকে বলেছে তীব্র ক্ষার মানে ওই যে একদম লাস্টে 14 দিকে, আর তীব্র অম্ল মানে একদম জিরো দিকে। বিক্রিয়া ফলে যে লবণ উৎপন্ন হয়, যে লবণ উৎপন্ন করবে তীব্র ক্ষার আর তীব্র অম্লের ফলে, সেগুলো প্রশম। এটা কি হবে? লবণটা প্রশম। মনে রাখবে যে লবণটা প্রশম কখন হবে, নিউট্রাল কখন হবে, স্বাদ কখন থাকবে? যখন তীব্র ক্ষার এবং তীব্র অম্ল থাকবে, দুটোটা বিক্রিয়া করবে, তো লবণটা হবে প্রশম। এবং তাদের পিএইচ 7, প্রশম মানে 7। অন্যদিকে তীব্র অম্ল মানে একটা স্ট্রং অ্যাসিড, এদিকে ভ্যালু আছে জিরো দিকে, এবং মৃদু ক্ষার থেকে। এবং কিন্তু ক্ষারটা কি? এবারে মৃদু। এর মানে অ্যাসিড তো এদিকে আছে, তীব্র অম্ল মানে এদিকে যাবে। আর মৃদু ক্ষার মানে কি? 7 থেকে এদিকে ভ্যালু হবে। তো মৃদু মানে 7 এর কিনারে থাকবে, ঠিক আছে, 8 9 এরকম। কারণ এদিকে গেলে তো আবার স্ট্রং হয়ে যাবে। তো তীব্র অম্ল মানে স্ট্রং অ্যাসিড, এবং মৃদু ক্ষার মানে এদিকেই আছে ভ্যালুটা, মানে এদিকে ক্ষার অম্ল আছে, ক্ষারটাও এদিকে তার আশেপাশে আছে। তখন কি হবে? উৎপন্ন লবণগুলো অ্যাসিডিক, এগুলো অ্যাসিডিটি হবে কারণ এদিকে আছে যেহেতু, কারণ সারটাও মোটামুটি এদিকে আছে। তো তাদের পিএইচ এর মান 7 থেকে কম হবে। এটা মনে রাখবে যে তীব্র অম্ল এবং মৃদু ক্ষার হলে 7 থেকে কম, মানে দুটোটা এদিকে থাকলে এটা 7 থেকে কম হবে জেনারেলি, মানে অ্যাসিডের ক্যাটাগরিতে যাবে লবণটা। এটা লবণের কথা বলছি কিন্তু। এবং বলেছে তীব্র ক্ষার, এখন দেখো অন্য কন্ডিশন, তীব্র ক্ষার মানে একদম এইদিকে চলে গেছে 14 দিকে। এবং মৃদু অম্ল, মৃদু অম্ল মানে এইটাও সাতের এদিকে যাবে, ঠিক আছে? মৃদু অম্ল মানে এই সাতের কাছাকাছি। তো এটা কি হবে? এটা হবে যেটা লবণ উৎপন্ন হবে, এটা ক্ষারকীয়, কারণ এদিকে চলে যাবে। তো মনে রাখবে যদি এক সাইডে দুটোটা থাকে তো এইদিকে চলে যাবে ডাইরেক্ট, আর এইদিকে থাকলে এইদিকে চলে যাবে। তো এটা তোমরা বুঝতে পারবে আরামসে, যেরকম বুঝাচ্ছি, তোমরা যদি এক্সামে যদি কোশ্চেন করে একটু বুঝে লেখো তো আরামসে হয়ে যাবে ক্লিয়ার তোমাদের। বন্ধুরা এইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে আমরা রেডক্স বিক্রিয়াও বলি। তো জারণ বিজারণ একসঙ্গে দেখানো হয়, এটাকে রেডক্স বিক্রিয়া। তো এটা একটা রেডক্স বিক্রিয়া উদাহরণ, যে PbO মানে লেড অক্সাইড প্লাস কার্বন, আবার হচ্ছে 2Pb প্লাস কার্বন ডাই অক্সাইড। তো এখানে চারটা অপশন আছে। এখন তুমি মুখস্থ করলে তো মানে আরামসে করে দিবে, কিন্তু পরীক্ষায় যদি বদলে দেয় কোশ্চেন, তোমাকে বুঝতে হবে। তো বোঝাটা খুব সহজ। দেখো আমরা জানি যে এখানে জারিত আর বিজারিত প্রথম বার করে নিই আমরা, কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত। দেখো ফ্রেন্ডস, জারণ মানে কি?
মানে অক্সিজেন যদি কোনো পদার্থের সঙ্গে যোগ হয় বা হাইড্রোজেন বিয়োগ হয় এটাকে জারণ বলে। আর বিজারণটা উল্টা, যে যেটার সঙ্গে অক্সিজেন বিয়োগ হবে আর হাইড্রোজেন যোগ হবে এটাকে বিজারণ বলে। তো এখন দেখো আমরা ৪ টা অপশন আছে। একটাতে লেড বলছে বিজারিত, আরেকটাতে কার্বন ডাই অক্সাইড বিজারিত, একটা কার্বন জারিত। তো আমরা দেখব যে প্রথম যেটা লেড অক্সাইড আছে PbO, এটা যখন ডান দিকে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন এর সঙ্গে যেটা অক্সিজেন এটা গায়েব হয়ে গেছে। মানে অক্সিজেন নাই। তো আমরা জানি যে কোনো পদার্থের সঙ্গে যদি অক্সিজেন হারায়, এটা তো আগে ছিল তার সঙ্গে, এটা এখন খালি পিবি হয়েছে মানে তার অক্সিজেনটা হারিয়ে ফেলেছে। তো অক্সিজেন মাইনাস হলে কি হয়? এর মানে বিজারণ ঘটেছে, এর মানে বিজারিত হয়েছে। তো কে বিজারিত হয়েছে? লেড অক্সাইড। পিবিও মানে লেড অক্সাইড। মানে লেড অক্সাইড বিজারিত হয়ে লেড উৎপন্ন করে। তো কার বিজারিত হয়েছে, কে বিজারণ হয়েছে ঘটেছে? তো পিবিও বা লেড অক্সাইডের বিজারণ ঘটেছে। তো কোন অপশনে লেড অক্সাইড বিজারিত হয়? অপশন নাম্বার ডি আছে। তো এটা কারেক্ট হবে, লেড অক্সাইড বিজারিত হয়। উৎপন্ন কি করছে? লেড, খালি লেড। এরপরে দেখো কার্বন যেটা আছে এটা খালি ছিল, কিন্তু এদিকে যায় অক্সিজেন লেগে গেছে। এর মানে অক্সিজেন যোগ যদি হয় কারোর সঙ্গে তো কি বলি আমরা? জারণ বলি। জারিত হয়েছে। এর মানে কার্বন জারিত হয়ে CO2 উৎপন্ন হয়েছে। দেখো কার্বন জারিত হয়ে এখানে অপশন আছে। এর মানে এখানে সি আর ডিটা কারেক্ট। এটা দুইটা ভুল হবে, তুমি দেখবে তো। এটা তো বলছে লেড বিজারিত হয়। তো লেড তো এদিক দিয়ে এদিকে দেখি না, সবসময় আমরা ডান দিক থেকে বাম দিকে যাই। তো এটা লেড বিজারিত না, লেড অক্সাইড বিজারিত, যেটা আমরা অলরেডি দাগিয়ে ফেলেছি। আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত, তো এটা কার্বন ডাইঅক্সাইড না, কার্বন অ্যাকচুয়ালি বিজারিত হচ্ছে। মানে কার্বন অ্যাকচুয়ালি জারিত হচ্ছে কারণ অক্সিজেন যোগ হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো এটা হলো তোমার জারিত আর বিজারিত। এখান থেকে একটা প্রশ্ন আসে যে জারক পদার্থ আর বিজারক পদার্থ। তো দেখো জারক পদার্থ আর বিজারক পদার্থ জাস্ট জারিত আর বিজারিত উল্টা। যেমনে আমি ফর এক্সাম্পল আমি বুঝিয়ে দিচ্ছি। যেমনে যখন তুমি লেড অক্সাইড বলেছো, ঠিক আছে, যখন তুমি পিবিও বললে লেড অক্সাইড, তো আমরা কি করলাম, এটা অক্সিজেন ছিল আর এদিকে খালি পিবি হয়ে গেছে। এর মানে এটা কি হয়েছে? জারিত না বিজারিত? এটা অক্সিজেন ছিল, এটা নাই, হারিয়ে ফেলেছে। এর মানে কি হয়েছে? বিজারিত হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? বিজারিত। আর এখানে কি ছিল? কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে, এদিকে আসে। এর মানে কার্বনটা কি হয়েছে? তো কার্বনটা কি হয়েছে? জারিত হয়েছে। তো একটা খেয়াল রাখো, আমি বললাম এখন জারক পদার্থ, ঠিক আছে, জারক পদার্থ। তো দেখো যেটা বিজারিত হবে না এটাই জারক পদার্থ। এর মানে তোমাকে যদি জিজ্ঞাসা করে প্রশ্নটায় যে বিজারিত এখানে জারক পদার্থ কে, তো তুমি বলবে লেড অক্সাইড, কারণ লেড অক্সাইডের বিজারিত হয়েছে, বিজারণ ঘটেছে। তো যার বিজারণ ঘটে এ জারক পদার্থ, উল্টাটা। তো এর মানে জারক পদার্থ এটা হবে, ইংলিশে বলে এটাকে অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? আর কার্বনের কি হয়েছে? জারণ হয়েছে, ঠিক আছে? কার্বনের কি হয়েছে? কার্বন জারিত হয়ে CO2 হয়েছে, তো অক্সিজেন যোগ হয়েছে। তো যার জারিত হয়েছে বা জারণ ঘটেছে সে হবে বিজারক পদার্থ। এর মানে এখানে কার্বন হচ্ছে বিজারক পদার্থ, ঠিক আছে, বা রিডিউসিং এজেন্ট। তো মনে রাখবে পিবিও যেটা ছিল এটা কি হয়েছিল? বিজারিত হয়েছিল, মানে এটা জারক পদার্থ। আর কার্বন যেটা ছিল CO2 জারিত হয়েছিল, মানে এটা বিজারক পদার্থ। তো উল্টাটা মনে রাখবে তোমরা। তো আরেকটা এক্সাম্পল তোমার বইয়ে, যেরকম এখানে জিঙ্ক অক্সাইড আছে, এদিকে খালি জিঙ্ক হয়েছে, এর মানে অক্সিজেনটা হারিয়ে ফেলেছে। তো অক্সিজেন হারিয়ে ফেলে কি হলো? বিজারিত হয়েছে। মানে জিঙ্ক অক্সাইড এর বিজারণ ঘটেছে বা বিজারিত হয়, জেডেন উৎপন্ন করে, জিঙ্ক উৎপন্ন করেছে। এখানে কার্বন, এখানে সিও লেগেছে, মানে অক্সিজেন যোগ হয়েছে, মানে জারিত। তো কার্বন জারিত হয়, CO2 উৎপন্ন হয়েছে। আর যদি এটাই জারক আর বিজারক পদার্থ জিজ্ঞাসা করে, তো যেহেতু জেডেনও থেকে জেডেন হয়েছে মানে অক্সিজেন হারিয়ে ফেলেছে মানে বিজারিত, তো যেটা বিজারিত হয় এটা জারক পদার্থ। এর মানে জেডেনও এখানে জারক পদার্থ হবে। আর কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে মানে এটা কি? অক্সিজেন যোগ হলে এটা জারিত হয়েছে। তো যেটা জারিত হয়েছে মানে কার্বন জারিত হয়ে এটাও হয়েছে, তো কার্বন জারিত হয়েছিল, তো কার্বন এখানে বিজারক পদার্থ হবে, কারণ যেটা জারিত এটা বিজারক পদার্থ। বিজারিত পদার্থ মনে রাখবে, ঠিক আছে? তোমরা বাংলা না বুঝলে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট এটা মনে রাখবে। যেটা জারণ এটা হবে উল্টাটা, মানে বিজারণটা মানে রিডিউসিং এজেন্ট। আর যেটা বিজারিত হয়েছে, বিজারণ ঘটেছে, এটা হবে উল্টাটা, অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? তো এরকম যখন আরেকটা এক্সাম্পল আছে MnO2 থেকে এদিকে MnCl2। তো এদিকে Mn এর সঙ্গে অক্সিজেন ছিল, কিন্তু এদিকে Ml এর সঙ্গে অক্সিজেন নাই। তো অক্সিজেন হারালো। এর মানে কি হলো? এটার বিজারিত হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? MnCl2 লাগেছে। এর মানে MnO2 যেটা আছে বিজারিত হয়েছে, অক্সিজেন হারিয়ে ফেলেছে, কার্বন ক্লোরিন লেগে গেছে, ক্লোরিন লেগে গেছে। HCl ছিল, এদিকে Cl2। তো হাইড্রোজেন হারিয়ে ফেলেছে। আর আমরা জানি যে হাইড্রোজেন যদি কোনো পদার্থ হারিয়ে ফেলে তো কি হবে? এটা জারিত হয়, তো HCl জারিত হয়, Cl2 উৎপন্ন করেছে, ঠিক আছে? ফ্রেন্ডস, জীবাশ্ম, জীবাশ্মটা তোমরা মিস করবে না, এটা পড়বে নিশ্চয়ই। দেখো জীবাশ্ম কি? তো কি বলেছে দেখো, বলেছে যে জীবের অঙ্গের গঠন সম্পর্কে অধ্যয়ন শুধুমাত্র বেঁচে থাকা প্রজাতির উপরে ব্যবহার করা যায় না, মানে উপরে করা যায় না। যেসব প্রজাতি অনেক আগেই লুপ্ত, অনেক প্রজাতি ছিল, অনেক প্রাণী ছিল, তারা অনেক আগেই মৃত্যু হয়ে গেছে, লুপ্ত বা মৃত, তাদের উপর অধ্যয়ন করে জানা যায়, তাদের উপরে যদি স্টাডি করি তো আমরা জানবো। কোনো লুপ্ত জীব যে কখনো পৃথিবীতে ছিল কিভাবে জানা যাবে? এই বিষয়ে জীবাশ্ম নিয়ে অধ্যয়ন করা জানা যাবে। তো কোনো যদি আগে কোনো এক সময় কোনো জীব মরে গেছিল পৃথিবীতে, হাজার হাজার বছর আগে, লাখ লাখ বছর আগে, ওইটার বিষয়ে কেমনে জানবো? তো জীবাশ্ম অধ্যয়ন করলে। সাধারণত কোনো জীবের মৃত্যু হলে তার শরীর পচে যায়, ঠিক আছে, ও লুপ্ত হয়, পচে যায় এবং লুপ্ত হয় শরীরে মৃত্যু হলে কোনো জীবের।
কিন্তু কখনো জীবের কোনো অঙ্গ বা অঙ্গের কোনো অংশ পরিবেশের প্রভাবে সম্পূর্ণ পচে যায় না, ঠিক আছে? মাটির তলায় আমরা খুঁড়লে কত সময় পাওয়া যায় কত কিছু। তো এটাই বলছে কোনো অংশ পরিবেশের প্রভাবে সম্পূর্ণ পচে যায় না বা লুপ্ত হয়ে যায় না। কোনো একটি পতঙ্গ যদি উত্তপ্ত কাদাতে পড়ে, ঠিক আছে, গরম আছে, এখানে কাদাতে পড়লো, তৎক্ষণাৎ পচে যায় না, তৎক্ষণাৎ কাদাতে পচবে না, এবং কাদা ধীরে ধীরে শক্ত হয় এবং সেই পতঙ্গের দেহের ছাপ থেকে যায়, ওইখানে থেকে যাবে টুকরা টুকরি, ঠিক আছে, দেহের। আমরা এই সাধারণত কোনো জীবজন্তু যদি মরে মাটিতে গাড়ি, তো হাড্ডি গুড্ডি এগুলো পাওয়া যায়, ঠিক আছে, ছাপ পাওয়া যায়। তো জীবের দেহের এই ধরনের সংরক্ষিত ছাপকেই জীবাশ্ম বলে। তো জীবাশ্ম কাকে বলে তোমরা বুঝলে। এখন দেখো এই ছবিগুলো দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, মেনলি এই ছবির জন্য আমি ডিসকাস করছি, কারণ এগুলো যদি ছাড়ে দাও তোমরা একটু না খেয়াল করো তো যদি আসে যায়। জীবাশ্ম গাছের গুড়ির দেখো। এরপরে জীবাশ্ম অমেরুদণ্ডীর প্রাণীর জীবাশ্ম আছে, যেমন অ্যামোনাইট। তো অ্যামোনাইট একটা অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম, মনে রাখবে, ঠিক আছে, এরকম ছবিটা সার্কেল সার্কেল আছে। এরকম অক্টোপাস অ্যাকচুয়ালি অ্যামোনাইট শ্রেণীর অন্তর্গত, ঠিক আছে। এটা অবশ্যই এগুলা অনেক পূর্বে ছিল জীবাশ্ম, এগুলো ছাপ জাস্ট পাওয়া গেছে এখন, সংগৃহীত ছাপ। এরপরে অমেরুদণ্ড প্রাণী, এটাকে ট্রাইবলাইট বলে। তো ট্রাইবলাইট যেটা, এটা অমেরুদণ্ডী। অ্যাকচুয়ালি ট্রাইবলাইট শ্রেণীর অন্তর্গত তোমার আর্থ্রোপোডা শ্রেণীর অ্যানিমেলগুলা, জীবজন্তুগুলা পড়ে, যেমন বিচ্ছু, মাকড়সা, চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলা, ঠিক আছে। আহ, তোমরা বলতে পারো পোকামাকড় ইত্যাদি, সব এগুলা অমেরুদণ্ডী বা এই ট্রাইবলাইটের অন্তর্গত। তো জীবাশ্ম অমেরুদণ্ডী শ্রেণী ট্রাইবলাইট আছে। পিকচারটা দেখে নাও কিভাবে শামুকের মতো উপরে লাগছে, ঠিক আছে, শামুকের যেরকম থাকে সরু, এরকম ট্রাইবলাইট লাগছে দেখতে ছবিটা। জীবাশ্ম, মাছের জীবাশ্মর নাম কি? নাইটিয়া, ঠিক আছে, নাইটিয়া মনে রাখবে জীবাশ্ম মাছ। আর ডাইনোসরের করটি জীবাশ্মর নাম হচ্ছে রোজাসোরাজ। রোজাসোরাজ ডাইনোসরের করটির নাম। তো বিভিন্ন ধরনের জীবাশ্ম বিষয়ে তোমরা পড়লে, এটা নিশ্চয়ই জানাটা দরকার ছিল। এরপরে দেখো, এখন জীবাশ্ম কত পুরানো এটা কেমনে জানবো, বা জীবাশ্মর বয়স কিভাবে নির্ধারণ করা যায়, যদি 2 মার্কের প্রশ্ন আসে তুমি লিখতে পারবে এখান থেকে 2টা পয়েন্ট, যে জীবাশ্ম কত পুরানো কিভাবে বুঝবো। তো এই ধারণা করার জন্য 2টা উপাদান আছে, 2টা টেকনিক আছে। একটি হলো আপেক্ষিক, একটা আপেক্ষিক উপায়। কিভাবে দেখো, আপেক্ষিক উপায়টা হচ্ছে, যদি মাটি খুঁড়া এবং জীবাশ্ম খুঁজতে আরম্ভ করা হয়, যদি মাটি খুঁড়তে আরম্ভ করে জীবাশ্ম খুঁজতে আরম্ভ করি, অনেক ভিতরের স্তরের জীবাশ্মের তুলনায় মাটির উপর দিকের স্তরে পাওয়া জীবাশ্ম বেশি নতুন হয়। অবভিয়াসলি যেটা নিচে থাকবে এটা চাপা খেয়েছে, আর যেটা উপরে আছে এটা নতুন মনে হবে জীবাশ্মটা, যদি মাটি খুঁড়ে দেখি আমরা। একটা এটা টেকনিক। আরেকটা, ফসিল বা জীবাশ্মের বয়স নির্ধারণ করার দ্বিতীয় উপায় হলো জীবাশ্মের উপাদানের একই মৌলিক পদার্থের বিভিন্ন আইসোটপ, বিভিন্ন অনুপাত বের করা, ঠিক আছে। তো আরেকটা উপায় কি বলছে, ফসিল বা জীবাশ্মের, ফসিল ইংলিশে বলে জীবাশ্মকে, জীবাশ্মের বয়স নির্ধারণ করার দ্বিতীয় উপায় হলো জীবাশ্মের উপাদানের একই মৌলিক পদার্থের, তো জীবাশ্মের যেটা উপাদান আছে তার একই মৌলিক পদার্থের বিভিন্ন আইসোটপ অনুপাত বের করতে হবে। তো বিভিন্ন আইসোটপ অনুপাত বের করতে হবে, এই পদ্ধতিতেও এটা জীবাশ্মের আয়ু নির্ধারণ করা যায়। তো এটা তোমরা মনে রাখবে নিশ্চয়ই।